রাশিয়া ইউক্রেন যুদ্ধ কে আসলে লাভবান হচ্ছে? ২৪ ফেব্রুয়ারি ২০২২ রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করল। বিশ্বজুড়ে শিরোনাম, ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধ কি শুধু রাশিয়া বনাম ইউক্রেন, নাকি এটা আসলে বৃহৎ শক্তিগুলোর একটি হিসেবি খেলা? কে হারছে সেটা আমরা প্রতিদিন দেখি, কিন্তু কে লাভবান হচ্ছে সেটা কি আমরা সত্যি জানি? আজ আমরা আবেগ নয়, প্রমাণ ও তথ্যের ভিত্তিতে দেখব এই যুদ্ধের পেছনে কারা শক্তিশালী হচ্ছে, কারা অর্থনৈতিক সুবিধা পাচ্ছে, আর কারা কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে। আপনি হয়তো অবাক হবেন। অধ্যায় ১, যুদ্ধের বাস্তব খরচ, কার ক্ষতি? জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২২ থেকে এখন পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতির পরিমাণ শত শত বিলিয়ন ডলার। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপ ১০,০০০-এর বেশি নিষেধাজ্ঞা দিয়েছে, যা আধুনিক ইতিহাসে নজিরবিহীন। তাহলে মনে হতে পারে রাশিয়া ও ইউক্রেনই তো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। কিন্তু এখানেই আসল প্রশ্ন, সবাই কি সত্যিই ক্ষতিগ্রস্ত, নাকি কেউ কেউ এই সংকটকে সুযোগে পরিণত করেছে? অধ্যায় ২, যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় কৌশলগত বিজয়ী। এই যুদ্ধের আগে ইউরোপীয় ইউনিয়ন তাদের গ্যাসের প্রায় ৪০% রাশিয়া থেকে আমদানি করত। ইউরোস্ট্যাট ২০২২ সালের পর সেই নির্ভরতা দ্রুত কমে যায়। আর কে সেই শূন্যস্থান পূরণ করে? যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ইউরোপের সবচেয়ে বড় এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সরবরাহকারী হয়ে ওঠে, ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী। অর্থাৎ যে ইউরোপ আগে রাশিয়ার গ্যাসের উপর নির্ভর করত, এখন তারা আমেরিকান গ্যাসের উপর নির্ভরশীল। এটা কি কাকতালীয়, নাকি দীর্ঘমেয়াদী কৌশল? আরেকটি বিষয়, যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন প্রতিরক্ষা শিল্প যেমন লকহিড মার্টিন, রেথিয়ান, নর্থ্রপ গ্রুম্যান তাদের শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ন্যাটো দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে বাধ্য হয়েছে। জার্মানি একাই ১০০ বিলিয়ন ইউরোর বিশেষ সামরিক তহবিল ঘোষণা করেছে। ভাবুন তো, যখন বিশ্বযুদ্ধের ভয়ে কাঁপছে, তখন অস্ত্র কোম্পানিগুলো রেকর্ড অর্ডার পাচ্ছে। কে লাভবান? অধ্যায় ৩, রাশিয়া সত্যিই কি দুর্বল হয়েছে? পশ্চিমা মিডিয়ায় প্রায় বলা হয় রাশিয়া ভেঙে পড়ছে, কিন্তু আইএমএফের তথ্য অনুযায়ী ২০২৩ সালে রাশিয়ার অর্থনীতি প্রত্যাশার তুলনায় বেশি স্থিতিশীল ছিল। চীন ও ভারতের সাথে তাদের বাণিজ্য রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ভারত রাশিয়ার তেল বড় পরিমাণে ছাড়ে কিনেছে, তারপর সেই পরিশোধিত তেল ইউরোপে রপ্তানি করেছে। অর্থাৎ রাশিয়ার তেল পরোক্ষভাবে আবার ইউরোপেই ফিরছে। এই বাস্তবতা কতজন জানে? রাশিয়া তার জ্বালানি রপ্তানি পশ্চিম থেকে পূর্বে সরিয়ে নিয়েছে, বিশেষ করে চীন ও ভারতের দিকে। তাহলে প্রশ্ন হল, নিষেধাজ্ঞা কি সত্যিই রাশিয়াকে ভেঙে দিয়েছে, নাকি বৈশ্বিক বাণিজ্যের দিকটাই বদলে দিয়েছে? অধ্যায় ৪, চীন নীরব পর্যবেক্ষক নাকি কৌশলী বিজয়ী? চীন সরাসরি যুদ্ধে জড়ায়নি, কিন্তু তারা কি লাভবান? প্রথমত, রাশিয়া এখন চীনের ওপর আগের চেয়ে বেশি নির্ভরশীল। দ্বিতীয়ত, চীন রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে জ্বালানি পাচ্ছে। ব্লুমবার্গ ও অন্যান্য আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা গেছে, রাশিয়া চীন বাণিজ্য ২০২৩ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। আরেকটি বড় বিষয়, যখন পশ্চিমা দেশগুলো ইউক্রেনে মনোযোগী, তখন চীন তার প্রভাব বাড়াচ্ছে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে। তাইওয়ান ইস্যুতেও চীন কৌশলগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। চীন কি এই যুদ্ধকে একটি ড্রাই রান হিসেবে দেখছে? যদি ভবিষ্যতে তাইওয়ান নিয়ে সংঘাত হয়, তখন পশ্চিমা প্রতিক্রিয়া কেমন হবে তা কি তারা এখন বিশ্লেষণ করছে? ভাবার বিষয়। অধ্যায় ৫, ইউরোপ রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ, অর্থনৈতিকভাবে চাপে। ইউরোপ শুরুতে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখায়, কিন্তু জ্বালানি মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও শিল্প খাতে সংকট জার্মানির মতো দেশগুলির অর্থনীতিকে চাপে ফেলেছে। উচ্চ গ্যাস মূল্য ইউরোপীয় শিল্পকে দুর্বল করেছে। অনেক কোম্পানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে, কারণ সেখানে জ্বালানি তুলনামূলক সস্তা। অর্থাৎ ইউরোপ কি অর্থনৈতিকভাবে দুর্বল হচ্ছে,
আর যুক্তরাষ্ট্র কি শক্তিশালী হচ্ছে? এটা কি কেবল যুদ্ধের ফলাফল নাকি ভূরাজনৈতিক পুনর্বিন্যাস? অধ্যায় ৬ অস্ত্রশিল্প। যুদ্ধ মানেই ব্যবসা? স্টকহোলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি রিপোর্ট অনুযায়ী 2022-2024 সময়কালে ইউরোপীয় দেশগুলোর অস্ত্র আমদানি ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে মার্কিন অস্ত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে। F-35 যুদ্ধবিমান, পেট্রিয়ট মিসাইল সিস্টেম, হাইমার্স এসবের অর্ডার লম্বা হচ্ছে। আপনি কি জানেন যুদ্ধ শুরুর পর ন্যাটো সদস্যপদ চেয়েছে ফিনল্যান্ড ও সুইডেন? অর্থাৎ রাশিয়া ন্যাটো সম্প্রসারণ ঠেকাতে চেয়েছিল, কিন্তু বাস্তবে ন্যাটো আরও বড় হয়েছে। এটা কি কৌশলগত ব্যর্থতা নাকি পশ্চিমা কৌশলগত সাফল্য? অধ্যায় ৭ ডলার, নিষেধাজ্ঞা এবং আর্থিক অস্ত্র। এই যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর মিসাইলের নয়, এটা আর্থিক ব্যবস্থারও যুদ্ধ। রাশিয়ার প্রায় $300 বিলিয়ন বৈদেশিক রিজার্ভ পশ্চিমা দেশগুলো ফ্রিজ করে দেয়। সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বড় রাশিয়ান ব্যাংকগুলোকে বিচ্ছিন্ন করা হয়। এটা ছিল এক ধরনের আর্থিক পারমাণবিক অস্ত্র। কিন্তু প্রশ্ন হল, এর প্রভাব শুধু রাশিয়ার ওপর পড়েছে নাকি বিশ্বব্যাপী অনেক দেশ এই ঘটনায় ভয় পেয়েছে? চীন, ভারত, সৌদি আরব, ব্রাজিল অনেক দেশই বুঝতে শুরু করে ডলার নির্ভর সিস্টেমে থাকলে তাদের রিজার্ভও একদিন রাজনৈতিক কারণে ফ্রিজ হতে পারে। ফলাফল, ব্রিক্স জোট বিকল্প পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা জোরদার করে। চীন তার ইউয়ানকে আন্তর্জাতিক লেনদেনে বাড়ানোর চেষ্টা করছে। রাশিয়া ও চীনের মধ্যে অনেক লেনদেন এখন ডলার ছাড়া হচ্ছে। ডলার কি দুর্বল হচ্ছে? এখনও না, কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়েছে। বিশ্ব আর একমেরু অর্থনৈতিক ব্যবস্থায় পুরোপুরি নিশ্চিন্ত নয়। এই পরিবর্তন কার জন্য সুযোগ, কার জন্য ঝুঁকি? অধ্যায় ৮ জ্বালানি ও খাদ্য, লুকানো ভূ রাজনৈতিক খেলা। রাশিয়া ও ইউক্রেন দুই দেশই বিশ্ব খাদ্য ও জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ। বিশ্বের গম রপ্তানির বড় অংশ আসে এই অঞ্চল থেকে। FAO ডেটা। যুদ্ধ শুরু হতেই খাদ্যদ্রব্যের দাম আকাশচুম্বী হয়। বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ খাদ্য সংকটে পড়ে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, ব্ল্যাক সি গ্রিন ইনিশিয়েটিভ, যা তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় হয়েছিল, তা ভেঙে গেলে বিশ্ববাজারে আবার অস্থিরতা তৈরি হয়। প্রশ্ন হল, খাদ্য কি এখন কৌশলগত অস্ত্র? রাশিয়া কি জ্বালানি ও খাদ্যকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছে? আর পশ্চিমা দেশগুলো কি নিষেধাজ্ঞাকে একইভাবে ব্যবহার করছে? যদি খাদ্য ও জ্বালানি রাজনৈতিক হাতিয়ার হয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? উন্নয়নশীল দেশগুলো। অধ্যায় ৯ বৈশ্বিক দক্ষিণ, নীরব পর্যবেক্ষক। একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা, বিশ্বের অনেক দেশ এই যুদ্ধে সরাসরি কোনো পক্ষ নেয়নি। ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তারা পশ্চিমা নিষেধাজ্ঞায় পুরোপুরি যোগ দেয়নি। কেন? কারণ তারা নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। ভারত ডিসকাউন্টে রাশিয়ার তেল কিনে অর্থনৈতিক সুবিধা নিয়েছে। চীন রাশিয়ার সাথে বাণিজ্য বাড়িয়েছে। অর্থাৎ এই যুদ্ধ পশ্চিম বনাম রাশিয়া হলেও বিশ্বের বাকি অংশ নিজেদের হিসাব কষছে। এটা কি একটি নতুন বহুমেরু বিশ্বের সূচনা? অধ্যায় ১০ ন্যাটো সম্প্রসারণ, রাশিয়ার লক্ষ্য ব্যর্থ। রাশিয়ার প্রধান যুক্তি ছিল নেটো যেন তার সীমান্তের দিকে না বাড়ে। কিন্তু যুদ্ধের পর ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হয়েছে। সুইডেনও সদস্যপদের প্রক্রিয়ায় এগিয়েছে। অর্থাৎ যা ঠেকাতে যুদ্ধ শুরু, তা আরও দ্রুত বাস্তব হয়েছে। এটা কি কৌশলগত ভুল হিসাব নাকি যুদ্ধ দীর্ঘমেয়াদে অন্য কোনো লক্ষ্য পূরণ করছে? অধ্যায় ১১ ইউক্রেন, সহানুভূতি বনাম বাস্তবতা। ইউক্রেন বিপুল সামরিক ও আর্থিক সহায়তা পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে, শত শত বিলিয়ন ডলারের সমপরিমাণ। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস, EU কমিশন। এই যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর মিসাইলের নয়, এটা আর্থিক ব্যবস্থারও যুদ্ধ। যুদ্ধ শেষ হলে পুনর্গঠন কে করবে? কে বিনিয়োগ করবে? কারা ইউক্রেনের ভবিষ্যৎ অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি খাতে প্রবেশ করবে? ইতোমধ্যেই বড় বড় পশ্চিমা কোম্পানিগুলো পুনর্গঠন সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে। অর্থাৎ যুদ্ধ পরবর্তী ইউক্রেন
একটি বড় অর্থনৈতিক প্রকল্প হয়ে উঠতে পারে। এখানে কারা লাভবান হবে? চূড়ান্ত প্রশ্ন, তাহলে আসল বিজয়ী কে? রাশিয়া, তারা পশ্চিমা নির্ভরতা থেকে সরে পূর্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এখন আরও ঘনিষ্ঠ মিত্র। এলএনজি রপ্তানি বেড়েছে, প্রতিরক্ষা শিল্প শক্তিশালী হয়েছে। চীন, রাশিয়ার উপর প্রভাব বেড়েছে, ডিসকাউন্টে জ্বালানি পাচ্ছে, বিশ্ব রাজনীতিতে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করছে। অস্ত্র কোম্পানিগুলো রেকর্ড অর্ডার পাচ্ছে। আর সাধারণ মানুষ, তারা মূল্য দিচ্ছে মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির মাধ্যমে। এই যুদ্ধ আমাদের শেখায়, আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু সীমান্তে হয় না, এটা হয় ব্যাংকে, জ্বালানি বাজারে, খাদ্য সরবরাহ চেনে আর কূটনৈতিক টেবিলে। আপনি কি মনে করেন এই যুদ্ধে সবচেয়ে বড় লাভবান কে? এটা কি কেবল শক্তির পুনর্বিন্যাস, নাকি এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম? আজ আমরা আবেগ নয়, তথ্যের আলোকে দেখলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের আড়ালের ভূ রাজনীতি। বিশ্বের মানচিত্র বদলাচ্ছে, জোট বদলাচ্ছে, শক্তির ভারসাম্য নড়ছে, কিন্তু এটাই শেষ নয়। পরবর্তী ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই যুদ্ধ যদি হঠাৎ থেমে যায় তাহলে কারা সবচেয়ে বড় ধাক্কা খাবে। আর যদি যুদ্ধ দীর্ঘমেয়াদে চলতেই থাকে, তাহলে 2026 থেকে 2030 সালের বিশ্ব কেমন হবে? গভীর বিশ্লেষণ পেতে, সত্য তথ্যের আলোকে ভূ রাজনীতি বুঝতে সাবস্ক্রাইব করুন বাংলা ডিপ ডাইভ, কারণ এখানে আমরা শুধু খবর বলি না, খবরের ভেতরের খবর তুলে ধরি।